জিনিসটা হলো যে মেসি সুযোগটা নিজে তৈরি করে নেন। ওয়েন ইউ মিস এ পেনাল্টি, দ্যাট মিনস আপনার বুকে কিন্তু পাথর চাপার মতো এক ধরনের প্রেশারটুকু চলে আসবে। আপনি বলছিলেন এফোর্টসের কথা, আমি বলতে চাই যে মেসির ক্ষুধা। 39 বছর বয়সে এসে মেসিকে আমরা 25 বছর বা 26 বছরের মেসিকে যেরকম দেখেছিলাম ঠিক একই রকম ভাবে দেখতে পাচ্ছি। মেসিকে রাগালে কি হয়, মেসির পারফরমেন্সটা আরো শানিত হয়, আরো তীক্ষ্ণ হয়। আপনি যে রেসটা পিছন থেকে জিততে পারেন সেটাই হলো গিয়ে আপনার আসল বিজয়, এবং মেসি কিন্তু সেটাই করে দেখিয়েছেন। স্বাগত সবাইকে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ উন্মাদনায়। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেলে আপনাদের সাথে আছি আমি শাওন হাসান, এবং আজকে আমাদের সঙ্গে আছেন এম কায়সার। কায়সার ভাই, অসাধারণ একটা রাত, দুর্দান্ত কিছু ম্যাচ এবং আরও কিছু মেসি ঝলক। শেষ পর্যন্ত আসলে মেসি কি মানে রেকর্ড কি মেসির পিছনে ছুটছে কিনা? ঠিকই বলেছেন আপনি, একেবারে পুরোপুরি কিন্তু মেসিময় একটা ম্যাচ। এখন পর্যন্ত রেকর্ড কিন্তু মেসির পেছনেই ছুটছে। যে তিনি আর্জেন্টিনা মাত্র 2টো ম্যাচ খেলেছে, 5টা গোল করেছে, 5টা গোলের সবগুলোই মেসির। দুটোতেই তিনি ম্যান অফ দি ম্যাচ হয়েছেন, দুটোতে ম্যাচ উইনারের মূল ভূমিকাটা তিনি রেখেছেন। শুধুমাত্র যে গোল করেছেন তা না, গোল করার আগে যে আপনার আক্রমণের সূচনা সেটা তিনি করেছেন, সেখান থেকে মাঝখানে তিনি থেকেছেন, ফিনিশিংটাও তিনি করেছেন। তার মানেটা কি দাঁড়ালো, যে শুরু করছেন তিনি, মাঝখানে তিনি, শেষেও তিনি। সো মেসিময় আর্জেন্টিনা, মেসিময় একটা বিশ্বকাপটা শুরু করেছিলেন তিনি হ্যাটট্রিক দিয়ে, এবং তারপরে ক্লোসার যে মিরোস্লাভ ক্লোসার যে রেকর্ডটা ছিল 16 গোলের, সেই রেকর্ডটা তিনি স্পর্শ করেছিলেন। পরের ম্যাচে সেটা টপকে গিয়েছেন। তারপরে যে আরেকটা গোল করেছেন সেটাতে নিজের রেকর্ডটাকে আরও অনেক দূর বিস্তৃত করে নিয়ে গিয়েছেন। সো কোথায় গিয়ে তিনি থামবেন আই ডোন্ট নো, হ্যাভিং নো নলেজ, এটা একটা বিষয়। আরেকটা বিষয়টা হলো যে তিনি তার বিশ্বকাপ, এই ম্যাচটা কিন্তু শুরুটা হয়েছিল বাজেভাবে। 8 মিনিটে যখন পেনাল্টিটা তিনি মিস করেছিলেন, তখন অনেকে ভেবেছিল, আপনি জানেন যে বিশ্বকাপের মতো এত বড় একটা আসরে ওয়েন ইউ মিস এ পেনাল্টি, দ্যাট মিনস আপনার বুকে কিন্তু পাথর চাপার মতো এক ধরনের প্রেশারটুকু চলে আসবে। মেসির মধ্যে এসেছিল, কিন্তু সেটা তিনি কাটিয়ে উঠতে পেরেছেন কিছুক্ষণের মধ্যেই। তারপরে তিনি কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন, হয়তো নিজেকে বলেছেন যে স্টিল দেয়ার ইজ এ লটস অফ টাইম, আমাকে আরও জ্বলে উঠতে হবে, আমাকে খেলতে হবে, এবং সেটাই তিনি করে দেখিয়েছেন। 38 মিনিটের সময় যে গোলটা করেছেন, দ্যাট ওয়াজ পিওর, মানে একটা, আমি বলবো যে এটা এর চেয়ে সুন্দর পরিকল্পনা আর হতে পারে না। এবং মজার বিষয়টা হলো যে সেন্টার থেকে কিন্তু এই প্ল্যানিংটাও তিনি করেছিলেন, আক্রমণের প্ল্যানিংটা তিনি করেছিলেন। প্রথম টাচটা তার ছিল, তার কাছ থেকে গেল আলমাদার কাছে, আলমাদার বলটা থ্রু করে দিলেন উইং থেকে আবার আলমাদার কাছে যখন আসলো, তখন তিনি একটা ডামি করে মাঝখানের থেকে তিনি মাঝখান থেকে বলটা ছেড়ে দিলেন, আর মেসি শুটটা নিলেন। সাধারণত ওই জায়গা থেকে শুটটা অনেকে নেন কিন্তু আপনি ফার পোস্টে, কিন্তু তিনি নিলেন কি নিয়ার পোস্টে, এবং গোলকিপার ধরাটা খেয়ে গেলেন কোন জায়গাটায়, যখনই আলমাদা আপনার বলটা ডামি করলেন, পায়ের ফাঁক থেকে ছেড়ে দিলেন, এবং মেসি যখন শুটটা নিলেন, তখন তিনি ভেবেছিলেন যে বোধহয় ফার পোস্টে আসছে, কিন্তু মেসি নিলেন নিয়ার পোস্টে। এই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে তার যে শরীরটা বাম দিকে ঝুঁকে গিয়েছিল, এখান থেকে আর কিন্তু আপনার ডান দিকে তিনি ব্যাক করতে পারেননি। তাছাড়া মেসি যেখান থেকে শুট নিয়েছেন সেই জায়গাটায় কিন্তু আপনার দুজন আপনার ডিফেন্ডার ছিলেন, সেই দুই ডিফেন্ডারের মাঝখান থেকে এত জোরে তিনি শুটটা নিয়েছেন এবং এই পোস্টে শুটটা নিয়েছেন, এটা মানে মেসি ছাড়া আর কেউ সম্ভব না। এখানে আরো অনেককে আমরা দেখেছি যে এই ধরনের পজিশনের থেকে কিন্তু শুট করছেন, কিন্তু তারা বল পোস্টে রাখতে পারছেন না, হয় বাইরে মারছেন অথবা গোলকিপারের হাতে দিয়ে দিচ্ছেন। সো মেসি যেটা খেলেন সেটা শুধুমাত্র যে আপনার খেলেন তা না, তিনি খুব সম্ভবত তিনি বলকে নিয়ে পা দিয়ে জ্যামিতির সূত্র আঁকেন, যে আমি একেবারে পুরোপুরি এখানে এইভাবে দিয়ে দিলাম, এই বাইরে কিন্তু আর কোনোভাবেই যেতে পারবে না। কায়সার ভাই, গোলের কথা যেহেতু বললেন, প্রথম গোলটা তো অসাধারণ, মানে অসম্ভব সুন্দর, এবং মেসির পক্ষেই আসলে এভাবে গোলকে খুব সহজভাবে গোলে রূপান্তর করা সম্ভব। বাট সেকেন্ড গোল একেবারে এক্সট্রা টাইমে, ইনজুরি টাইমে যেই গোলটা তিনি করলেন, এটা কি এবারের বিশ্বকাপের সেরা গোল কিনা এখন পর্যন্ত? অথবা আরেকটা প্রশ্ন যদি এভাবে ঘুরিয়ে করি আপনাকে, যে এই গোলটা কি আসলে মেসি ছিলেন বলেই হলো, নাকি অন্য কেউ থাকলেও হতো? সম্ভবত অন্য কেউ থাকলে হতো না, কারণ সে সময় চেষ্টাটুকু করেছিলেন, তার সঙ্গে কিন্তু আরেকজন ছিলেন, তিনি কিন্তু চেষ্টাটুকু করেছিলেন, এবং যখন দেখলেন যে ডিফেন্ডাররা বারবার আটকে দিচ্ছে, গোলকিপার সামনে চলে আসছে, তখন তিনি হালটুকু ছেড়ে দিয়েছিলেন, এবং মেসি আবার কিন্তু তার জায়গা থেকে যে গ্যাপটুকু ছিল সেই গ্যাপের মধ্যে থেকে গিয়ে তিনি এই বলটা নিলেন, এবং বলটা নিয়ে সেখানে দুই ডিফেন্ডারের মাঝখান থেকে তিনি এই গোলটা দিলেন। আপনি বলছেন যে সুন্দর গোল কিনা, আমি এই গোলটাকে বলবো পরিশ্রমী গোল, আমি এই গোলটাকে বলবো দ্য ইফোর্টস বিহাইন্ড দিস গোল। আমার কাছে এটাই সবচেয়ে সুন্দর মনে হয়েছে। আপনি দেখবেন যে অন্য একজন সেখানে যে আপনি আর্জেন্টাইন খেলোয়াড় ছিলেন, তিনি কিন্তু মানে এক অর্থে কিন্তু সরে গিয়েছিলেন, সেখান থেকে তার ইফোর্টসটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মেসির ইফোর্টসটা শেষ হয় নাই। মেসি শেষ চেষ্টাটুকু পর্যন্ত করেছেন। তিনি দেখেছেন যে গোলকিপার আছড়ে পাছড়ে সামনে এসেছে, হাত দিয়ে ঠেকিয়েছে, তারপরেও তিনি কিন্তু স্লাইড করেছেন, বল শুয়ে পড়ে তার মেরেছেন, এবং তার আপনার দুই ডিফেন্ডারের মাঝখান থেকে
বলটা গোল করেছেন। সবচেয়ে বড় বিষয়টা হলো কি শাওন, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেটা হলো যে আপনার সামনে সুযোগ আসবে, সেই সুযোগটা আপনি কিভাবে কাজে লাগাবেন। মেসির সামনে যে জিনিসটা হলো যে মেসি সুযোগটা নিজে তৈরি করে নেন এবং সেটা কিভাবে কাজে লাগাতে হবে সেটাও তিনি করে দেন। মানে সোজা কথা যে তিনি ওই একটা সুন্দর ছবি যদি আপনি আঁকতে চান তাহলে তিনি বাজার থেকে নিজে গিয়ে কাগজ কিনেন, নিজে গিয়ে আপনি ব্রাশ কিনেন, নিয়ে গিয়ে আপনার তৈলচিত্র এবং তারপর সেই তৈলচিত্রটা তিনি নিজে তৈরি করেন। তো এভরিথিং মানে ক্রিয়েটিভিটির এর চেয়ে সুন্দর ক্রিয়েটিভিটি আর হতে পারে না। আর মেসি 39 বছর বয়স, আপনাকে একটু চিন্তা করতে হবে যে 39 বছর বয়স একটা ছেলে, এই মানে ইয়াং, আমি ইয়াংই বলবো, 39 বছর একজন ইয়াং, যে কায়দায় তিনি পরিশ্রমটা করছেন, যে কায়দায় তিনি ইফোর্টস দেখাচ্ছেন, গোল করার জেদ দেখাচ্ছেন, এটা আনপ্যারালাল। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা মেসি ছাড়া অন্য কেউ, যেটা আপনি বললেন যে মেসি ছাড়া অন্য কেউ হলে আই ডোন্ট বিলিভ যে তিনি গোল করতে পারতেন, তিনি শেষ পর্যন্ত গোল করতে পারতেন বা এটা সম্ভব হতো তার পক্ষ থেকে। সো মেসি শুরু করছেন, মাঝখানে দুর্দান্ত খেলছেন, ফিনিশিংটাও তিনি টানছেন, এভরিথিং গোজ মেসি। এই বিশ্বকাপটা এখন পর্যন্ত যা হয়েছে মেসিময়। এক্স্যাক্টলি এই জায়গাতেই আসলে বলতে চাই, মানে আপনি বলছিলেন এফোর্টসের কথা, আমি বলতে চাই যে মেসির ক্ষুধা। একদিন বাকি, জন্মদিন 39তম পালন করবেন লিওনেল মেসি, কিন্তু এখনও তার গোল ক্ষুধা যতটা, আমার মনে হয় না যে এত বেশি গোল ক্ষুধা এখনও পর্যন্ত আসলে এই বিশ্বকাপে অংশ নেওয়া অনেক খেলোয়াড়ের ভেতরে দেখা যায়নি। তারপরেও এটাই ঠিক আর্জেন্টিনার জন্য কোনো দিক দিয়ে ক্ষতিকর কিনা, কারণ 5টা গোল করলেন তিনি 2 ম্যাচে এবং 5টা গোল করলো আর্জেন্টিনা, সবগুলো গোল আসলো মেসির পা থেকে। অন্য কারোর পা থেকে কোনো গোল এখন পর্যন্ত না আসাটা কি এক ধরনের চিন্তার বিষয় কিনা আর্জেন্টিনার জন্য, আপনার কি মনে হয়? না, তা তো অবশ্যই। কারণটা হলো যে আপনার পুরো দলের 11 জন খেলে, 11 জনের মধ্যে যখনই আপনি ফোকাসটা শুধুমাত্র একজনকে কেন্দ্র করে হবে এবং তিনি শুধু ভালো পারফর্ম করছেন, আর কেউ সেরকমভাবে ভালো পারফর্ম করছে না, ম্যাচ উইনার তিনি সব কিছু করে যাচ্ছেন, বাদবাকিদের উপর আপনার ফোকাসটুকু নেই এবং বাদবাকিরা তেমনভাবে জ্বলে উঠতেও পারছেন না, তখন নিশ্চিতভাবে কিন্তু একটা দুশ্চিন্তা চলেই আসে আফটার মেসি হু, বা মেসি যদি কোনো কারণে পারফর্ম করতে না পারেন বা মেসি কোনো কারণে তাকে দেখা গেল যে আপনার এই অনুষ্ঠানের ডাবল ট্যাকেলের মতো তাকেও যদি আপনি ডাবল গার্ড দিয়ে রাখা হলো, একসময় তো আমরা দেখেছি কিন্তু ম্যারাডোনাকে আপনি 4 জন পর্যন্ত কিন্তু আপনি গার্ড দিয়ে রাখতেন, ম্যারাডোনার জন্য একজনকে মানে দিয়ে দেওয়া হয়তো যে তোমার আর কোনো কাজ নেই, তুমি ডেডিকেটেড, তুমি শুধু তার সাথে লেগে থাকবা এবং তোমাকে ছাড়া মানে তাকে কোনো মতেই তাকে ছাড়া যাবে না, তার ছায়ার মতো তার সাথে থাকবে। বাট আধুনিক ফুটবলে সেই জিনিসটা নেই। কারণটা হলো যে আপনি যখনই একজনের সাথে কাউকে একটু ট্যাগ করে দিবেন তখন তাকে তিনি ডস দিয়ে হয়তো বেরিয়ে গেলে একটা বড় ধরনের ফাঁক বা শূন্যতা তৈরি হয়, গ্যাপ তৈরি হয়। এই কারণে আপনার ওই পজিশন দিক থেকে মানে আপনার দখল রাখাটাই এখানে বেশি ইম্পর্টেন্সি দেওয়া হয়ে থাকে। সো আপনি ঠিকই ধরেছেন যে মেসি যদি কোনো ম্যাচে পারফর্ম করতে না পারেন, কোনো কারণে যদি ইনজুরিতে তিনি পুরো 90 মিনিট খেলতে না পারেন, তখন আর্জেন্টিনার মধ্যে এক ধরনের বড় সমস্যা তৈরি হতে পারে। এর আরেকটা বড় কারণ হলো আপনি স্কালোরি যত প্ল্যান করেন সব প্ল্যানে কিন্তু মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু রাখেন মেসিকে। আপনি দেখবেন যে তিনি অনেক সময় হয়তো দেখা যায় যে তিনি মাঠে দাঁড়িয়ে রয়েছেন, কোমরে হাত রয়েছে, কিন্তু আপনি দেখবেন যে বলের দিকে তার চোখ থাকে এবং যখনই তিনি এই ধরনের সিচুয়েশনে থাকেন তখন তিনি প্ল্যান করতে থাকেন যে পরের ছকটা আমার কি হবে। এবং সেটা কিন্তু আপনার 39 ইয়ার্স হয়ে গেছে, আপনি 90 মিনিট তিনি কিন্তু দৌড়াতে পারবেন না উপরে থেকে নিচে পর্যন্ত। ওই সময়টুকুতে তিনি যে নিজেকে একটু রিল্যাক্স মুডে থাকেন সেটা ভাবার কোনো কারণ নেই, তিনি শক্তি সঞ্চয় করেন। এক নাম্বার 2 হলো যে পরবর্তী ছকটা তিনি কিন্তু তৈরি করেন। সব কিছু মিলে মেসি, আমার কাছে মনে হচ্ছে যে 39 বছর বয়সে এসে মেসিকে আমরা 25 বছর বা 26 বছরের মেসিকে যেরকম দেখেছিলাম ঠিক একই রকমভাবে দেখতে পাচ্ছি। আর যেটা আপনি বললেন যে গোল ক্ষুধা, অবশ্যই তার গোল ক্ষুধা রয়েছে বলেই কিন্তু আপনি দ্বিতীয় গোলটা তিনি যে কায়দায় করেছেন দেখে মনে হচ্ছে যে আমি আরও বেশি ক্ষুধার্ত। এবং আপনি দেখবেন যে আপনি এই ম্যাচের শেষ মিনিটে, শেষ বাঁশি বাজার আগে একটা তিনি শুট নিয়েছিলেন, যে শটটা তিনি নিয়েছিলেন একদম স্ট্রেট ওয়েতে, সেট পিস থেকে যে স্ট্রেট ওয়েতে একটা শট নিয়েছিলেন, সেটা গোল পোস্ট থেকে একটু বাইরে চলে গিয়েছিল, এটাও কিন্তু গোল হতে পারতো। আর সেটা যদি হয়ে যেত তাহলে আপনি টানা 2 ম্যাচে হ্যাট্রিক বিশ্বকাপের, মানে এটা কবে কে কোথায় করেছে তখন অনেক রেকর্ডের পাতা ঘাটতে হতো। এমনিতেই মেসি একটা গোল করা মানেটাই হলো যে রেকর্ড উল্টে পাল্টে যাওয়া। সব কিছু মিলে তিনি পেনাল্টি মিসেও আপনি এগিয়ে রয়েছেন, গোলেও এগিয়ে রয়েছেন, ম্যাচ জয়েও এগিয়ে রয়েছেন। টানা 6টা ম্যাচে বিশ্বকাপের, গত বিশ্বকাপ থেকে যদি আমি ধরি, টানা 6টা ম্যাচে তিনি গোল করেছেন, ম্যাচে গোল করেছেন টানা 6টা ম্যাচে গোল। আরও কয়েকজনের রেকর্ডটা রয়েছে, জর্জিনোর রেকর্ডটা রয়েছে আর এই ব্রাজিলের। কিন্তু বিষয়টা হলো যে আপনি টানা 7টা ম্যাচে কেউ গোল করতে পারেননি, যেটা মেসির সামনে এখন সেই সুযোগটা সামনে রয়েছে এবং প্রতিপক্ষকে জর্ডান। তো আমরা আশা করতেই পারি বা চিন্তা করতেই পারি যে বেশ কয়েকটা গোল সেখানে আসবে। বাট
আরেকটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই কায়সার ভাই, সেটা হচ্ছে ধরেন এই যে গোল ক্ষুধা এবং মেসিকে না রাগানো ম্যাচের ভেতরে, ইউজুয়ালি সবসময় যারা ডিফেন্ডার থাকে তারা বলে যে মেসিকে রাগিও না, প্রতিপক্ষ দলের কোচও বলে মেসিকে রাগিও না। সো মেসিকে রাগালে কি হয়, মেসির পারফরমেন্সটা আরও শানিত হয়, আরও তীক্ষ্ণ হয়। গতকালকে অনেকটাই ফিজিক্যাল ছিল আসলে ম্যাচটা। অস্ট্রিয়ার দিক থেকে আমরা দেখেছি শুরু থেকেই বেশ কয়েকটা ইয়েলো কার্ডেরও ঘটনা ঘটেছে, এবং আমার মনে হয় রেফারিও খুব একটা ছাড় দেওয়ার পাত্র ছিলেন না। আমিন মোহাম্মদ ছিলেন রেফারি ইজিপ্টের, সো তিনিও বেশ কড়াভাবে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করেছেন। অ্যান্ড সব কিছু মিলিয়ে মেসি কি আসলে গতকালকে যে পেনাল্টিটা মিস করলেন শুরুতে, সেটাই তাকে তাতিয়ে দিয়েছিল কিনা, এবং সেই সাথে মেসিকে আসলে আমরা তো মনে করি ভিন গ্রহের কেউ, সো পেনাল্টি মিস করাটাই আসলে মেসির একমাত্র ফ্ল কিনা, তার ক্যারিয়ারের একমাত্র মানে দুর্বলতা কিনা, যে মেসি আসলে মাঝে মাঝে পেনাল্টি মিস করেন আর আমরা মনে করি মেসি ভিন গ্রহের নয়, আমাদেরই মতো রক্ত মাংসের মানুষ। ওয়েল, পেনাল্টি কিন্তু আপনার একটা লটারির মতো। সো পেনাল্টি বা টাই ব্রেকার একটা লটারির মতো, আর লটারি সবসময় লাগে না বা অনেক সময় লেগে যায়, তো লেগে গেলে তো করার কিছু নেই। বাট পেনাল্টি মিসটা তাকে, হ্যাঁ আমি মনে করি যে পেনাল্টি মিসটা তাকে আরও বেশি ফোকাসড করেছে। কি কারণে? তিনি জানতেন যে এই ম্যাচ জিতলে পরবর্তী রাউন্ডে আমাদের যাওয়াটা ইজি হয়ে যাবে, পরবর্তী রাউন্ডে আমরা চলে যাব। তো তখন তিনি সবচেয়ে এত সহজ একটা পেনাল্টি যখন মিস করেছেন, তখন নিজেই হয়তো চিন্তা ভাবনা করেছেন যে আমাকে জ্বলে উঠতে হবে বা আমাকে আরো ভালো পারফর্ম করতে হবে। আমি শুনছিলাম যে ম্যাচ শেষে তিনি এই প্রশ্নটাই সাংবাদিকরা করেছে, আপনি জাস্ট যে প্রশ্নটা করেছেন সেটাই সাংবাদিকরা তাকে করা হয়েছিল। তখন তিনি বলেছেন যে এটা একটা বাজে পেনাল্টি ছিল, আমি এটা বাজে পেনাল্টি শট নিয়েছি, আমার এরকম ভাবে নেওয়াটা উচিত হয়নি। কিন্তু তারপরে যে ম্যাচে আমরা যে পারফরমেন্স করেছি, বিশেষ করে আমি যে আমার কাছ থেকে যে পারফরমেন্সটা এসেছে তাতে আমি সন্তুষ্ট। এটা গেল একটি দিক। আরেকটা দিক হলো যে ওই যেটা আপনি বললেন যে পেনাল্টি মিস তো পৃথিবীর আরো অনেকেই করেছেন, কিন্তু মেসির মতো এরকম ভাবে সেই পেনাল্টি মিসের পরতে আপনি ফোকাসে থাকা এবং এটাকে আপনার কামব্যাক করাটা, এই যে ফিরে এসে যে লড়াই করাটা, এটা কয়জন করেছে আপনি দেখান এখানে। সো আমি মনে করি যে এখান থেকে একটা বড় একটা শিক্ষা নেওয়া উচিত। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি শাওন ভাই, সেটা হলো যে আপনি যে রেসটা পিছন থেকে জিততে পারেন সেটাই হলো গিয়ে আপনার আসল বিজয়, এবং মেসি কিন্তু সেটাই করে দেখিয়েছেন। তিনি জানেন যে তার দলে তিনি প্রাণভোমরা, তাকে কেন্দ্র করে সবকিছু হয়, এবং কোনো কারণে এই কারণে তিনি কিন্তু কখনোই খুব একটা এই মেসি যদি বা মেসির জায়গায় অন্য খেলোয়াড় থাকতেন, দেখতেন যে একটু আপনার সেলফিশনেস চলে আসতো, অথবা মনে হতো যে আমি এত পরিশ্রম করতেছি, বাদবাকিরা কেন তাহলে পারে না, বাদবাকিদের কেন এই ধরনের ইটু হয় না, কিন্তু সেটা কিন্তু মেসি করেন না। সো এটা আর্জেন্টাইন যে ফুটবল স্টাইল, এটার সাথেই কিন্তু সেই ধাঁচটাই যায়, যে আর্জেন্টিনার আপনার ফুটবল স্টাইলটাই হলো যে আপনার ইন্ডিভিজুয়াল স্কিল থাকবে, কিন্তু সেই ইন্ডিভিজুয়াল স্কিল থাকলেও পুরো দলটা কিন্তু একটা একজোট হয়ে খেলবে, সবাইকে সমানভাবে কিন্তু মানে হেল্প করবে। এই যে মেসি দুটো গোল করলেন, অনেকে ভাবছেন যে গোল করেই বোধহয় তার কাজটুকু শেষ, কিন্তু আপনি মেসি যে পুরো ম্যাচে কতগুলো বল টাচ করেছেন, তার চেয়ে বড় বিষয়টা হলো যে কোন জায়গায় তিনি টাচ করেছেন, বল মানে মাঠের কোন পজিশনে থেকে টাচ করেছেন, সেটার অ্যানালাইসিস যদি আপনি দেখেন, তখন মনে হবে যে এই লোক তো আপনার মোটামুটি অলরাউন্ডার শুধু না, এই লোক সব কাজই পারে। আপনি দেখবেন যে বেশ কয়েকবার তিনি নিচে নেমে মাঝমাঠ তো সামলেছেন, অবশ্যই প্রতিপক্ষ যখন আক্রমণে উঠে এসেছে তখন তিনি ট্রানজিশন নিয়ে মাঝমাঠে কিন্তু চলে এসেছেন, সেখান থেকে তিনি প্রতিপক্ষের খেলাটা নষ্ট কিভাবে করা যায় সেই চেষ্টাটুকু করেছেন। তার চেয়েও বড় বিষয়টা হলো যে ডিফেন্সে বেশ কয়েকবার এসে আমি দেখলাম যে 4 জন ডিফেন্সে ছিল আর্জেন্টিনার, সেই ডিফেন্সে এসে তিনি কিন্তু মাঝে মাঝে বল সামলেছেন, বল ক্লিয়ার করার চেষ্টা করেছেন। অর্থাৎ তার কাজটুকু শুধুমাত্র গোল করা না, গোল রক্ষা করাও, এবং পুরো দলকে একটা যে সিনক্রোনাইজ করে খেলা, সমন্বিতভাবে খেলা, সবাইকে সাপোর্ট করা, এটা কিন্তু রয়ে গিয়েছে। মানে ইটস অ্যামাজিং। যেটা আপনি বললেন যে এরকম ফুটবলার পৃথিবীতে আর কবে কোথাও আসবে, আমরা খুবই সৌভাগ্যবান যে অন্তত টেলিভিশনের পর্দায় হলেও মেসির খেলাটা দেখতে পাচ্ছি। আর আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হলো যে মেসির প্রথম বিশ্বকাপ যেটা ছিল 2006 সালের বিশ্বকাপ, সেই বিশ্বকাপে তিনি যে একটি গোলও করেছিলেন, খুব সম্ভবত সার্বিয়ার বিরুদ্ধে গোল করেছিলেন, হামবুর্গে হয়েছিল ম্যাচটা মোস্ট প্রবাবলি। আমার সৌভাগ্য হয়েছিল মাঠে বসে সেই খেলাটা দেখার। সো মেসির প্রথম গোলটাও দেখেছি, এবং মেসি এখন বিশ্বকাপে শেষ যে গোলটা করেছেন সেটাও দেখেছি। তো সব কিছু মিলে মেসি অ্যামাজিং। আর যেটি আপনি বললেন প্রথমে যে প্রশ্নের মধ্যে বলেছিলেন যে মেসিকে যখন পেনাল্টিটা মিস করেছিলেন তখন তাকে কেমন মনে হয়েছিল, তখন মনে হয়েছিল যে ইয়েস হি ইজ হিউম্যান, এবং তারপরে তিনি যা করেছেন তাতে মনে হয়েছে যে না, তিনি শুধু হিউম্যানের সঙ্গে তিনি এলিয়েনও বটে।
ভিন গ্রহের খেলোয়াড়, মানে আমরা শুরু থেকেই বলি তো যে মেসি যা করছেন, যা তিনি আসলে অ্যাচিভ করেছেন তার ক্যারিয়ারে, তাতে তিনি আসলে ভিন গ্রহের মানুষের, ভিন গ্রহের খেলোয়াড়দের মতনই। কিন্তু তারপরেও দেখুন গতকালকের ম্যাচটাতে অস্ট্রিয়া কিন্তু দারুণ ফিজিক্যাল ছিল, তারা অ্যাটাক করেছে এবং বেশ কয়েকবার, যেটা বলছিলাম যে বেশ কয়েকবার আসলে ইয়েলো কার্ডের ঘটনাও ঘটেছে। এবং এই ধরনের ফিজিক্যাল ম্যাচগুলোতে আসলে আর্জেন্টিনা কতটা টিকে থাকতে পারবে, কারণ আমার কাছে কালকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে স্কালোনি বেশ কয়েকজন খেলোয়াড়কে কিন্তু বদলাতে বাধ্য হয়েছেন। ইনফ্যাক্ট তিনি মেদিনাকে নামিয়ে নিয়েছিলেন, আলমাদাকে নামিয়েছেন, আলমাডাকে চেঞ্জ করেছেন, তারপর একটা পর্যায়ে ডিপলকেও চেঞ্জ করেছেন। এক গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা আসলে এই যে পরিবর্তনগুলো করলো, এটা কি আসলে চাপের কারণে করলো, নাকি পরের ম্যাচের জন্য আসলে শক্তি সঞ্চয় করে রাখা অথবা খেলোয়াড়দেরকে মোর ফিট রাখার জন্য, দমটা বাঁচিয়ে রাখার জন্য করলো? স্ট্র্যাটেজিটা আসলে কি? দুটোই। প্রথমটা হলো যে আপনি একটু খেলোয়াড়দেরকে একটু ফিট রাখতে হবে বা ইনজুরিতে তারা যাতে না পড়েন, এক নাম্বার 2 হলো যে আপনার রিজার্ভ বেঞ্চে যে যারা রয়েছে তাদের শক্তিটাও একটা পরীক্ষার বিষয়টা হয়ে যাবে। তো সব কিছু মিলে এবং আপনি এক গোলের লিড নিয়ে যখন আপনি এই ধরনের সিদ্ধান্তটা নেবেন, তার মানেটা হলো যে আপনি যাদেরকে নামাচ্ছেন দে আর গুড এনাফ, দে আর ক্যাপেবল, দে আর গুড এনাফ, এই কারণে তাদেরকে নামাচ্ছেন আপনি। আর আপনি এই এক্সপেরিমেন্টগুলো তো আপনাকে এখনই করতে হবে। এই এক্সপেরিমেন্টগুলো আপনি নকআউট রাউন্ডে করার সুযোগটুকু পাবেন না, কারণ এখানে যদি এক্সপেরিমেন্ট করে আপনি একটা ম্যাচ হেরেও যান, আপনার বাউন্স ব্যাক করার সুযোগটুকু কিন্তু রয়েছে, গ্রুপে বাউন্স ব্যাক করার সুযোগ রয়েছে। কিন্তু আপনি নকআউটে যখন আপনি হেরে যাবেন, তখন কিন্তু সেখান থেকে আপনার ফিরে আসার কোনো সুযোগটুকু নেই। সো আমার কাছে মনে হচ্ছে যে স্কালোনি যা চিন্তা করছেন, যেভাবে প্ল্যান করে এগোচ্ছেন, তাতে তিনি আপনার ওই নকআউট রাউন্ডের জন্য তার প্ল্যানটা একটু ভিন্ন হবে মোস্ট প্রবলি। এই কারণে তিনি এইরকমভাবে পুরোপুরি চিন্তা করে সেরকমভাবে এগোচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে যে তার প্ল্যানটা এখন পর্যন্ত পারফেক্ট, কোনো সন্দেহ নেই। একদম পুরোপুরি প্রথম 2 ম্যাচের জন্য যে প্ল্যানটা তিনি করেছেন 100% এরকমই প্ল্যান করেছেন। আর তিনিও জানেন এবং আমরাও জানি যে আপনি নকআউট রাউন্ডে যখন যে খেলাটা হবে, সেখানে আপনার ফিজিক্যাল চ্যালেঞ্জটা একটু বেশি হবে, কারণ দুদলই জানে যে এটা না জিততে পারলে আমার জন্য বিশ্বকাপ শেষ। তখন আপনি শুধুমাত্র ফুটবল থাকবে না, সেখানে শারীরিক সক্ষমতা, শারীরিক আপনার উৎকর্ষতা, ধাক্কাধাক্কি সবকিছু কিন্তু আপনার সেখানে চলে আসবে। সো সেটার জন্য একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে আর্জেন্টিনার এই জায়গাটুকুর মধ্যে। আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে আমরা যে পরিমাণ আগ্রহ অথবা আমাদের ভালোবাসা, আর্জেন্টিনার ফুটবল নিয়েও মনে হয় অনেকটাই কাছাকাছি চলে গেছে। কারণ বাংলাদেশ চলে আসে, কারণটা বুকে তো বাংলাদেশ। টিএসসির রাত, মানে যে রাতগুলো ব্রাজিল অথবা আর্জেন্টিনার ম্যাচের একদম অসাধারণ। আমি গতকালকে রাতে দেখছিলাম যে মানে কি পরিমাণ উন্মাদনা সেখানে কাজ করছে, এত মানুষ একসাথে খেলা দেখছেন। আর মেসির গোল মানে তো আসলে অন্যরকম একটা উচ্ছ্বাস সেখানে কাজ করে। প্রশ্নে ফিরি, পুরোপুরি একটা মিনি আর্জেন্টিনার মতো হয়ে যায় একদম। এবং আপনি জানেন যে কালকে যে খেলাটা হয়েছিল আর্জেন্টিনার সেই টিএসসি সেই জায়গাটা, সেখানে কিন্তু আপনি বাংলাদেশের যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত রয়েছেন, তিনিও কিন্তু গিয়ে খেলা দেখেছেন, একসঙ্গে উপভোগ করেছেন। ইভেন আর্জেন্টিনা থেকে একটা আপনার ব্লগিং টিম এসেছে, একটা ইউটিউবার টিম এসেছে, তারাও কিন্তু বাংলাদেশে যে আর্জেন্টিনার এত সমর্থক রয়েছে, ভক্ত রয়েছে, এইগুলা নিয়ে তারা বেশ কয়েকটা, আমি দেখলাম যে তারা ইউটিউবে তার ভিডিও তৈরি করছে। এবং ফ্যাব্রিজিও রোমানো তার পেজেও আসলে বাংলাদেশের ওই আর্জেন্টিনা ম্যাচের যে ভিডিও, সেটি দারুণ ভাইরাল হয়েছে। সারা পৃথিবী এখন জানে আসলে বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে নিয়ে কি পরিমাণ উন্মাদনা কাজ করে সমর্থকদের ভিতরে। যাই হোক, প্রশ্নে ফিরি জর্ডানের সাথে পরের ম্যাচ আর্জেন্টিনার। জর্ডানের ম্যাচে কি বেঞ্চে যারা আছেন এখনো, স্পেশালি জুলিয়ানো সিমিওনি, তারপরে নিকো পাজ, এদেরকে আসলে স্কালোনি ট্রাই করবেন কিনা, একটু বাজিয়ে দেখার চেষ্টা করবেন কিনা? জর্ডানের সাথে ডেফিনেটলি সুযোগ পেলে মেসি আরও একটা হ্যাটট্রিক করার সুযোগ পাবেন এবং গোল ব্যবধানে তিনি এখন যে জায়গায় পৌঁছে গেছেন, আসলে এই বিশ্বকাপে মেসিকে শেষ পর্যন্ত কোন মানে কতগুলো গোল আপনি স্কোর করতে দেখছেন? আমি জাস্ট আপনার কাছে একটা আইডিয়া নিতে চাই, আরো কতগুলো গোল করবেন মেসি এই বিশ্বকাপে? আপনি জর্ডানের বিরুদ্ধে যে ম্যাচটা হবে সেটাও আপনার গোল ফিস্টের ম্যাচ হবে। আমার কাছে মনে হচ্ছে যে সেখানেও আর্জেন্টিনা একদম অল আউট, যে বলে না যে আর্জেন্টিনা আজ আসছে ধেয়ে, ঠিক ওইরকম ভাবে কিন্তু আর্জেন্টিনা জর্ডানের বিরুদ্ধেও একেবারে ধেয়ে যাবে, কারণ জর্ডানের জন্য বিশ্বকাপ অলরেডি ফিনিশড। তারা আলজেরিয়ার কাছে আজকে হেরে গিয়েছে, প্রথমে তারা গোল করেছিল, তারপরে আলজেরিয়ার কাছে হেরে গেছে 2-1 গোলে। তারা দে হ্যাভ নাথিং টু গেট, তারা এখান থেকে আর পাওয়ার কোনো কিছু নাই। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেছিল এবং সবগুলো ম্যাচেই তারা হেরেছে। আর্জেন্টিনা আগের দুটো ম্যাচে হেরেছে, আর্জেন্টিনার কাছেও নিশ্চিতভাবে তারা বড় ব্যবধানে হারবে এবং আর্জেন্টিনা চাইবে যে তারা প্রথম রাউন্ডে যে পুরোপুরি যে শক্তিটা দেখানোর বিষয়টা, সেই পুরোপুরি শক্তিটাই তারা দেখাবে এখানে, বড় ব্যবধানে জিততে চাইবে, কারণ বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা, বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুটা এরকমভাবেই হওয়া উচিত বা সেটাই তারা করে দেখাতে চাইবে।
কিন্তু আপনি যেটা বললেন যে রিজার্ভ বেঞ্চের যা বাকি যারা আছে তাদের সবাইকে বাজিয়ে দেখবেন কিনা, আমার মনে হয় না। কারণটা হলো যে আপনি নিকো পাসকে নিয়ে আপনার কিন্তু প্র্যাকটিস করানোর কোনো প্রয়োজন নেই। তিনি যদি ইনজুরিতে না থাকেন তাহলে আপনি বড় টিমের বিরুদ্ধে তাকে অবশ্যই আপনার সাবস্টিটিউট হিসেবে খেলানো হবে। এবং চিন্তাই করা হচ্ছে যে মেসির জায়গাটুকু তো খুব সম্ভবত নিকো পাসই নিতে চাচ্ছেন বা নিবেন কিনা। তো খুব সম্ভবত হয়তো তাকে যদি আপনি মেসিকে তুলে নেওয়া হয় অথবা আপনার আক্রমণ ভাগ থেকে কোনো খেলোয়াড়কে যদি আপনার সাবস্টিটিউট করতে হয় তখন তাকে হয়তো খেলানো হতে পারে। আর যেটি বললাম যে মেসি অবশ্যই শেষ ম্যাচেও খেলবেন এবং আমি আপনাকে এই অনুষ্ঠানে বলে রাখছি আজকে মেসি অবশ্যই গোল করবেন। আর মেসিকে আপনার প্রথমার্ধের পর হয়তো মানে কোচ একটু রেস্ট দিতে পারেন, কারণ তার জন্য একটু টানা ম্যাচ খেলাটা একটু একটু কঠিন হয়ে যাচ্ছে। তারপর মেসি যদি গোল পেয়ে যান তখন মেসিকে নিশ্চিতভাবে কিন্তু তিনি তুলে নিয়ে আনবেন, একটু মানে সংরক্ষণ করার চেষ্টাটুকু করবেন যাতে কোনো ধরনের জটিলতার মধ্যে তিনি না পড়েন। আর মেসি কোথায় গিয়ে থামবেন, হ্যাভিং নো আইডিয়া। হ্যাঁ, তিনি যেভাবে প্রথম 2 ম্যাচে খেলেছেন 5টা গোল করেছেন, পরবর্তী ম্যাচেও ভালো গোল পাবেন তিনি, কিন্তু তারপরে নকআউট রাউন্ডে যে এত সহজ প্রতিপক্ষ হয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নেই। যদিও আমরা জানি যে নকআউট রাউন্ডে খুব সম্ভবত কেপ ভার্দে অথবা স্পেন, এই 2 দলের কারোর সাথে মোস্ট প্রবাবলি আর্জেন্টিনার দেখা হতে পারে। আর স্পেন যেভাবে খেলছে তাতে স্পেন গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হবে, সেক্ষেত্রে কেপ ভার্দে অথবা উরুগুয়ে কেউ একজন মোস্ট প্রবাবলি এখান থেকে কেউ একজন মানে কোনো একটা দল আর্জেন্টিনার সাথে খেলার একটা সুযোগ বা সম্ভাবনা তাদের রয়েছে। সেটা আমরা হয়তো লাস্ট ম্যাচের পরে জানতে পারবো। তবে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের জন্য যে প্রস্তুতির দরকার ছিল বা যে ধরনের একটা আপনার শো করার উচিত ছিল বা শোম্যানশিপ দেখানোর উচিত ছিল প্রথম 2 ম্যাচে, সেটা কিন্তু তারা করে দেখিয়েছে। বাট যে প্রশ্নটা আপনি শুরুতে করেছিলেন, তাদের জটিলতা কিন্তু এখন পর্যন্ত রয়েছে, দুর্বলতা কিন্তু এখনো রয়েছে। কালকের এই ম্যাচে আর্জেন্টিনার মেসির 2টো গোল বাদ দিলে আমি এখানে আর্জেন্টিনার যে ডিফেন্স যারা ছিল এবং আপনার মিডফিল্ড যেটা খেলেছে তাতে কখনোই তাদেরকে কিন্তু আপনার একেবারে আপ টু দ্য মার্ক রাখতে পারবেন না। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই জায়গায় এই সমস্যাটা আরেকটু বেশিভাবে দেখা দিবে। আর তখন আর্জেন্টিনার এই জায়গাটুকু যদি আপনার মানে তারা এখনই স্ট্রং না করেন তাহলে আপনি ম্যাচে কিন্তু ভেঙে পড়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে। আর আমি খুব অপেক্ষায় ছিলাম যে কালকে অস্ট্রিয়া যেন প্রথমে একটা গোল করে, কারণ সেটাও একটা ভালো পরীক্ষা হয়ে যাবে যে গোল খাওয়ার পর আর্জেন্টিনার আপনার স্টাইলটা কি হয়, কামব্যাক করতে পারে কিনা, তাদের স্টাইলটা কি হয়, তাদের জোশটা কেমন হয়। তো সেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, সেটা অস্ট্রিয়া করতে পারেনি। যদিও তারা বেশ হাই প্রেসিং ফুটবল খেলেছে, হাই ডিফেন্স লাইনটা হাই করেছে, লো ব্যাক ডিফেন্স তারা করেনি, কারণ তারা জানতো যে লো ব্যাক ডিফেন্স করা মানে আক্রমণের পর আক্রমণই আসবে। এই কারণে হাই লাইন ডিফেন্স করেছে এবং কাউন্টার অ্যাটাকেও এসেছে। তবে তারাও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। কারণটা হলো যে আপনি ওই রকমভাবে তাদেরকে কিন্তু মনে হয়নি যে আর্জেন্টিনার মতো দলকে তারা হারাতে পারবে বা বড় চ্যালেঞ্জ দেখাতে পারবে। তারপরেও এই ম্যাচ থেকে তারা যেটা নিয়ে ফিরেছে আমি মনে করি যে দে গট গুড এক্সপিরিয়েন্স। রাইট, মানে এখন পর্যন্ত তাহলে আপনার আর্জেন্টিনা তাদের প্রস্তুতি সেরে ফেলেছে, বিশ্বকাপ লড়াইয়ে একেবারে ট্রফি উঁচিয়ে ধরার মতো প্রস্তুত তারা, কিন্তু কিছু কমতি এখানে সেখানে রয়েছে। আপনার কথা অনুযায়ী সেটাও আসলে সময় মতো হয়তো সময়ের সাথে সাথে কাটিয়ে উঠবে আর্জেন্টিনা দল। এবং আর্জেন্টিনা ম্যাচের সাথে আরও একটা ম্যাচের কথা না বললেই নয়, আজকে পর্তুগালের ম্যাচ এবং মেসির সাথে আসলে রোনালদোর দীর্ঘদিনের যে কম্পিটিশন, যে তুলনা, মেসি তো আসলে অন্য একটা লেভেলে পৌঁছে গেছেন। এখনও এই বিশ্বকাপে পর্তুগালের হয়ে আসলে রোনালদোর সেই লেভেলটা অথবা তার কাছাকাছি, মানে ওই যে কম্পিটিশনে থাকার ব্যাপারটা কিন্তু এখনো ফাইনালাইজ হয়নি। আজকে কি সেটা হবে কিনা? না, দেখুন এই বিষয়টা খুব চমৎকার করে বলছিলেন এমবাপ্পেকে জিজ্ঞেস করা হয়েছিল যে বেস্ট খেলোয়াড় কে, তখন তিনি বলেছিলেন যে মেসির সঙ্গে রোনালদো। মেসির নামটা আগে বলেছেন, রোনালদোর নামটা তার সঙ্গে জড়িয়ে রেখেছেন। বাট এই বিশ্বকাপে রোনালদো যে পারফরমেন্স করছেন প্রথম ম্যাচে তাতে তিনি সমালোচিত বেশি হচ্ছেন। ইভেন তার দলের মধ্যে থেকে তার আপনার দেশের সমালোচনা হচ্ছে, কারণ তিনি খেলেছেনই এত একেবারে নির্জীব একটা ম্যাচ খেলেছেন বা এত নিষ্প্রভ একটা পারফরমেন্স তিনি দেখিয়েছেন যেটা রোনালদোর সঙ্গে সাধারণত যায় না। এবং তাকে দেখে মনে হচ্ছে যে তার বয়স আর মেসির বয়স কিন্তু মেসির বয়সের চেয়ে কিছু বয়স এগিয়ে রয়েছেন তিনি, কিন্তু তারপরেও তার যে পারফরমেন্স সেটা মেসির সঙ্গে তুলনায় আনলে কিছুই হয় না। সেখানে মেসি 100 এবং রোনালদো এখন পর্যন্ত কিন্তু 0। এবং আজকের এই ম্যাচটা তার জন্য অ্যাসিড টেস্ট, শুধু নিজেকে প্রমাণ করার জন্য না,
পর্তুগালও যে একটা ভালো টিম এবং তারা এবারের টিমটাকে বলা হচ্ছে পর্তুগালের এই জেনারেশনের সেরা টিম। তাদের যে আপনার মিডফিল্ড রয়েছে সেই মিডফিল্ডটাকে বলা হয়ে থাকে যে ইউরোপের সেরা মিডফিল্ডাররা এখন খেলছে তাদের দলে, সেই দলটা আগের ম্যাচটা 1-1 গোলে ড্র করেছিল এবং সেখানে একেবারে আপনার অফ কালার ছিলেন রোনালদো। আজকে তাকে রঙিন হতে হবে। রোনালদো যদি এই ম্যাচে রঙিন হতে পারেন তাহলে পর্তুগাল নিয়ে আপনি সামনের সম্ভাবনাটুকু উজ্জ্বল হবে। এবং রোনালদো নিজে জানেন যে এটা তার শেষ বিশ্বকাপ কখনোই জেতা হয়নি, এই বিশ্বকাপে জেতা হবে কিনা সেটাও তিনি জানেন না এখন পর্যন্ত। কিন্তু পার্সোনালি তাকে এই ম্যাচে যদি ভালো তিনি না করেন তাহলে খুব দুঃখজনকভাবে বিষণ্ণ একটা বিদায় হবে। অন্তত রোনালদোর মতো চ্যাম্পিয়ন একজন ফুটবলারের এরকম বিষণ্ণ বিদায় আমি দেখতে চাই না। আমিও দেখতে চাই রোনালদোকে রঙিন হিসাবে। ভালো করুন রোনালদো, এইটা আমাদেরই প্রত্যাশা। আসলে আর একটা ম্যাচের কথা জানতে চাই আপনার কাছে খুব ছোট্ট করে, সেটা হচ্ছে ইংল্যান্ড এবং ঘানা। ইংল্যান্ড এবার খুব বেশি আওয়াজ করছে না, কাপ নেব, দেশে ফিরবো, মানে ইটস কামিং হোম, ইটস গোয়িং সামওয়্যার এলস, এগুলোর ভিতরে ইংল্যান্ড কিন্তু এবার নেই। ইংলিশরা এবার খুব চুপিসারে তাদের বিশ্বকাপ শুরু করেছে, কিন্তু গোল লাইনে কিন্তু স্কোর লাইনে তারা একটা বড় গোল ডিফারেন্স তৈরি করতে পেরেছে প্রতিপক্ষের সাথে। এখন ঘানা আজকে তাদের প্রতিপক্ষ। আজকে ইংল্যান্ডের যেই লাইন আপ আপনি জানেন, ঘানার এগেনস্টে আসলে ইংল্যান্ডের স্কোর লাইন কি হতে পারে? এখানেও বেশ একটা শারীরিক মানে আপনার সক্ষমতার একটা খেলা এখানে হবে। আপনি ঘানাতে কিন্তু আপনি দীর্ঘদিন খেলোয়াড় রয়েছেন এবং তারাও একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ করতে পছন্দ করে, মানে চ্যালেঞ্জে যেতে পছন্দ করে। সামান্য ধাক্কা দিলেই দেখে মনে হবে যে না বোধহয় যার সাথে ধাক্কা লাগছে সে ছিটকে যাবে। এখানেও হলুদ কার্ডের বেশ কিছু ঘটনা ঘটতে পারে। তবে আপনি ঠিকই বলেছেন যে আপনার ইংল্যান্ড দল খেলতে আসার আগে যেরকমভাবে আপনার ইংলিশ মিডিয়া বা ব্রিটিশ মিডিয়া যেরকমভাবে এর আগে গুণগান গাওয়া হতো, এবার কিন্তু তেমন কিছু নেই। আর এই দলটার বদলে যাওয়ার পেছনে আমি প্রথম কারিগর হিসেবে দেখি, অন্যতম কারিগর হিসেবে দেখি কোচকে, টুখেল। আপনি জার্মানির এই কোচ কিন্তু পুরো দলের মানে আঙ্গিকটা এবং পুরো দলের যে অ্যাটিটিউড, পুরো দলের যে আপনার খেলার স্টাইল সেটা কিন্তু বদলে দিয়েছেন। আগে কিন্তু আপনার ইংল্যান্ড খেলতো এক অর্থে একটু ডিফেন্সিভ মোডে খেলতো বা ডিফেন্সিভ মেজাজে খেলতো। আপনি সেরকমভাবে পুরোপুরি মানে ফ্রি ফ্ল্যাঙ্ক মেজাজে কিন্তু তারা খেলতো না। কিন্তু এই ম্যাচে তারা, বিশেষ করে ক্রোয়েশিয়ার ম্যাচে তারা যেটা পারফরমেন্স করেছে সেখানে তারা দেখিয়ে দিয়েছে যে ওপেন করা যায়, পুরো ম্যাচটা একটা ওপেন করে খেলা যায়। মানে হয় না যে উন্মুক্তভাবে, মানে খোলা হৃদয়ে একেবারে ছড়িয়ে দিয়ে আক্রমণাত্মক মেজাজে এভাবে খেলা যায়। গোল করার পরও এভাবে খেলা যায়, গুটিয়ে থেকে খেলা যায় না। তো এই মানে ইংল্যান্ডকে আমার সেখান থেকে মনে হচ্ছে যে তারা খুব বেশি একেবারে ওপেন হয়ে খেলছে, খুব বিগ হার্ট নিয়ে খেলছে এবং বড় জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা খেলছে। আজকের এই ম্যাচেও নিশ্চিতভাবে আপনার ইংল্যান্ড এগিয়ে থাকবে, ইংল্যান্ডের ফেভারিট, ইংল্যান্ডের মানে জেতার সম্ভাবনাটুকু বেশি। তবে তাদেরকে বেশ ভালো একটা শারীরিক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে ঘানার সঙ্গে। রাইট, মানে দিন শেষে আর্জেন্টিনা বলা যায় যে এক পা এগিয়ে রেখেছে পরের রাউন্ডে। পর্তুগাল আজকে তাদের টেস্ট হবে, পরের রাউন্ডে তারা আসলেই যেতে পারবে কিনা। আর সে সাথে ইংল্যান্ড, তারা যদি ঘানার সাথে, ক্রোয়েশিয়াকে হারিয়েছে অলরেডি, ঘানার সাথে যদি জয় তুলে নিতে পারে তাহলে তারা পরের রাউন্ডে যাওয়ার জন্য মোটামুটি নিশ্চিত। সো মোটামুটি না, একেবারে পুরোপুরি নিশ্চিত হবে, কারণ দুটো ম্যাচ জিতলেই কিন্তু আপনি গ্রুপের সিস্টেমটা এরকম, দুটো ম্যাচ জিতলেই সে মানে কোয়ালিফাইড মোটামুটি, কারণ তৃতীয় দল হিসেবে যাওয়ারও যেহেতু সুযোগ রয়েছে। সো শুরুতে সবার যে একটা ছিল, একটু উষ্মা ছিল যে এবারের বিশ্বকাপ 48 দলের করাটা ঠিক হয়নি। একদম ছোট করে যদি বলেন, এখন কি মনে হচ্ছে যে না 48 দলের বিশ্বকাপ হওয়াতে আসলে ভালো হয়েছে? আমি নিজেই বলেছিলাম যে এটা খুব একটা কম্পিটিটিভ হবে না, কিন্তু রাইট নাও আই জাস্ট রিটার্ন ব্যাক মাই ওয়ার্ড। রাইট, হ্যাঁ, কারণটা হলো যে আপনি যে দলগুলো র্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিল বা নতুন যারা এসেছে তারা খুবই চমকপ্রদ ফুটবল খেলেছে, কোনো সন্দেহ নেই। কেপ ভার্দে বিউটিফুল গেম খেলেছে, আপনি কুরাসাও এক্সেলেন্ট গেম খেলেছে। সো ডিফেন্সিভ কায়দা খেলেও যে ম্যাচে এক ধরনের একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা আনা যায় এবং আপনি র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থেকেও, বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা না থেকেও একটা আপনি স্পেনের মতো দলকে আটকে দেওয়া যায়, সেখানে আপনি সেই দলকে বাহবা অবশ্যই দিতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই বিশ্বকাপটা খুব কিন্তু কম্পিটিটিভ হচ্ছে। এখানে দেখবেন যে আপনি একটা ম্যাচ বা দুটো ম্যাচ বাদে, একটা ম্যাচে 4-0 গোল হয়েছে, আরেকটাতে 4-1 হয়েছে, আরেকটাতে 7-1 হয়েছে, কিন্তু তারপরের বাদবাকি যে ম্যাচগুলোতে হয়েছে সেই ম্যাচগুলোর মধ্যে কিন্তু খুব ভালো একটা কম্পিটিটিভনেসটা রয়েছে দলগুলির মধ্যে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আপনি ম্যাচে নামার আগে বলতে পারছেন না যে আমি ওকে উড়িয়ে দেবো বা আমি ওকে হারিয়ে দিব, সেটা বলার সুযোগটুকু নেই। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো একটা বিষয় হচ্ছে যে ম্যাচগুলো কোনোটাই আপনি তেমন
পেশে হচ্ছে না। Right. বিনিদ্র রজনী আমাদেরকে জাগতে হচ্ছে। কালকে আপনি ইসের ম্যাচটা, ফ্রান্সের এবং ইরাকের যে ম্যাচটা হয়েছে, সেই Right. ম্যাচটা তো এত লম্বা ম্যাচ তো আমার পৃথিবীর ইতিহাসে কোনোদিন আমি এত লম্বা ম্যাচ কভার করি নেই। আপনি হাফ টাইমের পর আরো 2 ঘন্টার মতো বসে থাকতে হচ্ছে, বৃষ্টির হচ্ছিল, কারণে। বৃষ্টি হচ্ছিল, আপনি Right. বিদ্যুৎ চমকাচ্ছিল, এই কারণে মাঠ খালি করে দিয়ে ওখানে পরে আবার খেলাটুকু হয়েছে। সো এই যে সারা রাত জেগে আমাদেরকে খেলা দেখতে হচ্ছে, এই খেলা দেখেও আমরা কিন্তু আনন্দ পাচ্ছি এই কারণে যে ম্যাচটা খুব কম্পিটিটিভ হচ্ছে, উপভোগ্য হচ্ছে। Right. সো ফুটবল যেরকম এন্টারটেইন দেওয়া উচিত বা মানে হওয়া উচিত বা উপভোগ্য হওয়া উচিত, সেটা অন্তত এখন পর্যন্ত এই বিশ্বকাপটা আমাদেরকে দেখাচ্ছে। আশা করছি সেকেন্ড রাউন্ডের যে খেলাগুলো হবে সেখানেও রাত জাগতে হবে, সেই রাত জাগাটাও যেন সার্থক হয়। অসংখ্য ধন্যবাদ কায়সার ভাই আজকে আপনাকে আমাদের ডাবল ট্যাকেল অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেল শেষ করছি আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।